হ্যালো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রণয়ের দ্বিতীয় সুর, গল্পের তৃতীয় অংশ। আবিরের আজ ভার্সিটিতে প্রথম ক্লাস। আবির ভেতরে ভেতরে প্রচণ্ড এক্সাইটেড। নতুন প্রফেসর হয়ে এসেছে। আজকে সে নতুন স্টুডেন্টদের সাথে পরিচিত হবে, তাদের শিক্ষা প্রদান করবে। ভাবতেই মনের মধ্যে খুব খুশি খুশি লাগছে। এক অন্যরকম অনুভূতি, যা শুধুমাত্র এক শিক্ষকই উপলব্ধি করতে পারে। আবির মনে মনে নানা ভাবনা চিন্তা করতে করতে ক্লাসের দিকে অগ্রসর হতে থাকে। নীরা ফ্রেন্ডদের সাথে বসে গল্প করছে। এদের সবার বকবকানি শুনতে শুনতে নীরার মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। তাই মুড ঠিক করতে ফুচকা খেতে ইচ্ছে করলো। তো আর কি, যেই ভাবা সেই কাজ। নীরা ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লো। নীরাকে ফোন নিয়ে দাঁড়াতে দেখে সানিয়া বলল, কিরে তুই আবার কোথায় যাচ্ছিস? আর এখন তো আমাদের ইকোনমিক্স ক্লাস আছে, তুই কি ক্লাস করবি না? নীরা বলল, ক্লাস করব না কেন, অবশ্যই করব। তাহলে তুই যাচ্ছিস কোথায়? আর শুনলাম আজকে নাকি একজন নতুন প্রফেসর আসছে আমাদের ক্লাস নেবেন। উনি নাকি খুব রাগী আর পড়াশোনার ব্যাপারে ভীষণ সিরিয়াস। নীরা 32 পাটি দাঁত বের করে হাসতে হাসতে বলল, তুইও না সত্যি এমন করছিস যেন পড়াশোনা নিয়ে কত সিরিয়াস। আমি ফুচকা খাবো আর চট করে চলে আসবো বলেই হেলে দুলে চলে গেল। নীরা আপন মনে দিন দুনিয়া ভুলে ফোন দেখতে দেখতে করিডোর দিয়ে যাচ্ছিল। তখনই কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিল, কিন্তু তার আগেই কেউ একজন তার বলিষ্ঠ হাত ধরা নীরাকে বাঁচিয়ে নিল। আবির তার হাত জোড়া দিয়ে নীরার কোমর জড়িয়ে ধরে নিল। নীরা তো ভয়ে ভুলোভাল বোকা সাথে ন্যাকা কান্না শুরু করে দিয়েছে। ও মাগো, তোমার মেয়ে আজকে শহীদ হয়ে গেল। তোমার মেয়ের কোমর বলতে জিনিসটাই আর রইল না গো। তুমি তোমার মেয়ের জামাই দেখতে পেলে না গো, তোমার নাতি নীরা আর কিছু বলবে তার আগে আবির ধমকে বলল, এই মেয়ে, এই সব ভুলভাল বকা বন্ধ করো আর চোখ খোলো। নীরা চোখ খুলে আবিরকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায়। একজন পুরুষ মানুষকে এত কাছে, তারপরেও ওর কোমর জড়িয়ে ধরে থাকায় ঝটপট সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। নীরা কিছু বলবে তার আগেই আবির কড়া কথা শোনাতে লাগলো, মন কোন দিকে থাকে তোমার? চলাচল করার সময় মনে না জায়গাটা কোথায়? নাকি তখনও ফোনের দিকে মন থাকতে হবে? নীরার খুব রাগ লাগছে। সে তো ফোনে একটা ইম্পর্টেন্ট নোটস দেখছিল, কিন্তু এ তো কোনো কথা না শুনেই বলে যাচ্ছে। নীরা বলল, আমি হয়তো ফোনের দিকে তাকিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনি তো আর ফোনের দিকে তাকিয়ে যাননি। তাহলে আপনি কি চোখ দুটো মাথায় নিয়ে যান? নীরা তো আরও জানে না আবির সেই নতুন প্রফেসর, তাহলে কি আর এত উল্টাপাল্টা বলতো? আবিরের রাগী গম্ভীর স্বর আরও তীব্রতর নিয়ে বলল, কোথায় তোমাকে বাঁচালাম, থ্যাংক ইউ বলবে, তা না করে মুখে মুখে তর্ক করছো, বেয়াদব মেয়ে। নীরা বেয়াদব কথাটা শুনে রেগে বলল, কখনো বলবো না, হন করে চলে গেল। আবির নিজেকে স্বাভাবিক করে ক্লাসরুমে গেল। আবিরকে দেখে ক্লাসের মেয়েরা মুখ হা করে তাকিয়ে আছে। হোয়াইট শার্ট ইন করার সাথে ব্ল্যাক প্যান্ট, চাপদাড়ি, যা ছেলেদেরকে আরও আকর্ষণীয় করে তোলে। আর চুলগুলো স্পাইক করা, সব মিলিয়ে আবিরকে মারাত্মক সুন্দর লাগছে। আবির রুমে ঢুকেই নিজের গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব নিয়ে ক্লাস নিতে লেকচার শুরু করলো। নীরা হেলে দুলে ক্লাসের সামনে এসে অবাক। নীরা মনে মনে বলছে, এ কাকে দেখছে?
যার সাথে এত ঝগড়া করলো উনি তাহলে আমাদের নতুন স্যার। নীরা, কি করলি তুই? এবার তোর কি হবে? দরজার সামনে নীরাকে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবির বলল, টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নেই। কখন ক্লাস শুরু হয়েছে জানো? শুধু মনে হয় ঝগড়া করতেই ভালো পারো। আজকে আমার ফার্স্ট ডে, তাই তোমাকে ছেড়ে দিলাম, যাও। নীরা বসতেই সানিয়া ফিসফিস করে বলল, কিরে তুই এত দেরি করলি? স্যার তোকে যা তা দিল, মনে হয় তোর ওপর রাগ আছে। নীরা চুপচাপ বসে মনে মনে আবিরকে কয়েক গালি দিয়ে দিল। গালি শেষে মন দিল পড়াতে। তারপর আবির পড়ানো দেখে মনে মনে ভাবছে, বেটা রক্ষসীন হলে কি হবে, পড়াই ভালো। খাটাসের ট্যালেন্ট আছে বলতে হয়। ধলা খাটাস একটা। দিনগুলো যে কীভাবে তাড়াতাড়ি কেটে যায়। দেখতে দেখতে 6 দিন চলে গিয়েছে। আজ রুহির পরীক্ষার শেষ দিন। পরীক্ষা দিয়ে বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিতে চাইল। রুহি মনে মনে আজ ভীষণ খুশি। পরীক্ষা খুব ভালো হয়েছে। তার উপর সব থেকে খুশির কারণ হলো আহসান আজ রুহির মামার বাসায় আসবে। আজ 9টা দিন পর তার আহসান বাবুকে সামনে দেখতে পাবে, যদিও বা ভিডিও কলে কথা হয়েছে। রুহি হঠাৎ সামনে কিছু কালো মাস্ক পরা লোক দাঁড়িয়ে দেখতে ভয় পেয়ে গেল। রুহি কি করবে বুঝতে পারছে না। লোকগুলো ক্রমশ এগিয়ে আসছে। রুহি ভয় পেয়ে আছে, তবুও নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করলো, কে আপনারা, আর আমার দিকে এগিয়ে আসছেন কেন? তখনই পেছন থেকে কেউ রুহির মুখে কপাল রুমাল চেপে ধরলো। আস্তে আস্তে রুহি চোখ বন্ধ হয়ে সেন্সলেস হয়ে গেল। রুহি চোখ পিট পিট করেছে। শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে। রুমের চারিদিকে তাকিয়ে অবাক। রুহি বেশ বুঝতে পারছে না ও কোথায় আর এটা কার রুম। আস্তে আস্তে মস্তিষ্কে চাপ দিয়ে মনে করতে থাকে। তখনই দুপুরের ঘটনা মনে পড়ে। রুহি চটজলদি বেড থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। দূর থেকে আজানের ধ্বনি শুনতে পায়। তার মানে এখন বিকেল হয়ে গেছে। আমি তাহলে সেই কখন থেকে এখানে বন্দি? রুহি কান্না করতে থাকে। ধপ করে নিচে ফ্লোরে বসে পড়ে। আজকে আহসান বাবু আসবেন বলেছিল, আমি কি আর বেরোতে পারবো না? কে আমাকে আটকে রেখেছে? হঠাৎ দরজা খোলার শব্দে সামনে তাকিয়ে রুহির অন্তর আত্মা কেঁপে ওঠে। বেবি, তুমি উঠে পড়েছো? কোনো অসুবিধা হয়নি তো? তোমার জেগে ওঠারই অপেক্ষাতে ছিলাম। রুহি বলল, আপনি আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছেন? রকি যেন রুহির কথায় মজা পেল, জোরে জোরে হাসতে লাগলো। তারপর রুহির সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। আচ্ছা রুহি বেবি, কেন মানুষ তুলে নিয়ে আসে জানো? অনেকের বিভিন্ন ধরনের বিভিন্ন কারণ থাকে, কিন্তু আমি তুলে এনেছি তোমাকে বিয়ে করে বাসর করব, সমস্ত অপমানের শোধ নেব। রুহির রাগে গর্জে ওঠে, আমি কোনোদিন আপনাকে বিয়ে করব না। আর রইল কথা প্রতিশোধের, সেটা আপনার কর্মফল। আপনি আমার মামিকে টাকার লোভ দেখিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিলেন, যেখানে আমার কোনো মতামত ছিল না। আপনার মতো একটা নিকৃষ্ট মন মানসিকতা লোকের সাথে বিয়ে করা। রকি ঠাস করে রুহির গালে থাপ্পড় মারল। রুহির ঠোঁট কেটে রক্ত পড়ছে। রুহির চুলের মুঠি চেপে ধরে বলল, আজ তো তোর সাথে আমার বিয়ে হবেই, আর তোর শহরের আহসান বাবু কিছু করতে পারবে না। সেই দিন আমায় থাপ্পড় মেরেছিল না? আজকে তোর আহসান বাবু কোথায়? রবি বেবি টেবিলের কাছে গিয়ে শাড়ি আর কিছু অর্নামেন্টস রুহির কাছে ছুঁড়ে বলল, এইগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও রুহি বেবি, আমাদের বিয়ে হবে তো। ধড়াম করে দরজা লাগিয়ে চলে গেল। রুহি বেডশিট খামচে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলছে, আপনি কোথায় আহসান বাবু?
আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না, মরে যাব তবুও না, আমি শুধু আপনার স্ত্রী। আহসান ছিল মুডে, গাড়ি চালাচ্ছে আর বারবার হ্যান্ড ওয়াশের দিকে তাকাচ্ছে। কখন যে তার বাচ্চা বউ আর সন্তানকে দেখতে পাবে। কিন্তু আহসানের মনে একটু খটকা লাগছে। রুহিকে এতবার কল করলো, একবারও রিসিভ করলো না। অন্য সময় তো কল না করলে অভিমান করে মেয়েকে ফোন ধরিয়ে দিত। আহসান সমস্ত ভাবনা চিন্তা বাদ দিয়ে দ্রুত ড্রাইভ করলো। আহসান রুহির মামার বাসায় প্রবেশ করে দেখলো রুহির মামা কেমন অস্থির হয়ে পায়চারি করছে। আহসান ভ্রু জোড়া কুঁচকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে পায়চারি করছেন কেন? এনি প্রবলেম? আমায় বলতে পারেন নির্দ্বিধায়। সামনে সোফায় তাকিয়ে দেখলো রুহির মামির কোলে বসে প্রিয়া কাঁদছে। আহসান প্রিয়ার কাছে গিয়ে অস্থির স্বরে বলল, কি হয়েছে আম্মু, তুমি কাঁদছো কেন? দেখো পাপা চলে এসেছে। প্রিয়া বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো, পাপার গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, মাম্মা মাম্মা কোথায়? আহসান অবাক হয়ে গেল। রুহির মামার কাছে এসে গম্ভীর গলায় বলল, প্রিয়া কি বলছে? মাম্মা কোথায় মানে? রুহি কোথায়? চুপ করে আছেন কেন বলুন? রুহির মামা ভাঙা ভাঙা গলায় বলল, রুহি যেমন সকালে পরীক্ষা দিতে গিয়েছে, কিন্তু সন্ধ্যা নেমে গেল, এখনো বাসায় আসেনি। খুব চিন্তা হচ্ছে বাবা, আমি পুলিশে কল করে জানিয়েছি। আহসানের এবার খুব চিন্তা হচ্ছে। তখন চোখ পড়ল রুহির মামির দিকে। আগের বারের কথাগুলো মনে পড়ল। রুহির মামির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি জানেন রুহি কোথায়? এর পেছনে আপনার হাত নেই তো? আগের বারে আপনি তো। বিশ্বাস করো বাবা, আমার কোনো হাত নেই, আমি সত্যিই কিছু জানি না, আমার ছেলের কসম। আহসান কিছুক্ষণ ভেবে বলল, আমাকে ওই রকির ঠিকানা বলুন, নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। পিয়ার গালে একটা চুমু দিয়ে রুহির মামির কাছে দিয়ে বেরিয়ে পড়লো হন হন করে। রকি রুমে এসে রুহিকে একইভাবে বসে থাকতে দেখে রেগে সামনে এগিয়ে যায়। তুই এখনো রেডি হসনি? আর 10 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নে। রুহি তেড়াভাবে জবাব দিল, আমি রেডি হব না, বিয়ে করব না। যখন বলেছি বিয়ে আমি করব না, মরে গেলেও না। আমি একজনের স্ত্রী, আমার বিয়ে হয়ে গেছে, বুঝলি? রকি তখন শয়তানি হেসে বলল, ঠিক আছে, বিয়ে ছাড়াই আমাদের বাসর হবে। সামনের দিকে এগিয়ে গেল। রুহি ভয়ে পেছাতে গিয়ে রকি ধাক্কা দিয়ে রুহিকে বেডে ফেলে দিল। রুহি কাঁদতে কাঁদতে বারবার আকতি মিনতি করছে। রকি রুহির হাত জোড়া পেছনে চেপে ধরলো, গলার কাছে মুখ এগিয়ে নিয়ে গেল। তখন রকির জামার কলার টেনে ধরে, তোকে আজ বোঝাবো তুই আহসান খানের কথায় হাত দিয়েছিস। তারপর মারতে থাকে, মারতে মারতে বলে, তুই রুহির গায়ে হাত দিয়েছিস, ওর সাথে অসভ্যতা করতে চেয়েছিলি, তোর আজ পুরো সত্তা মেটাবো বলেই পেটাতে শুরু করলো। রুহি আহসানকে দেখে পান ফিরে পেল যেন, গুটিসুটি মেরে বসে আছে। আহসানের রাগে লাল হয়ে গেছে চোখ। এই রুহি কখনো দেখেনি। রুহিও ভয় পেয়ে গেছে আহসানকে এই রূপে দেখে। আহসান মারতে মারতে একেবারে আধমরা করে ফেলেছে। রুহির মামা আগে থেকেই পুলিশকে ইনফর্ম করেছিল বলে আহসান পুলিশ নিয়ে চলে এসেছেন। পুলিশের সামনে গিয়ে বলল, ওকে নিয়ে যান ইন্সপেক্টর, আর যদি রকি আর ওর সাঙ্গপাঙ্গরা ছাড়া পায় তাহলে আপনার চাকরি নাও থাকতে পারে। আপনি নিশ্চয়ই জানেন আমি কে। আর রকির জন্য স্পেশাল আয়োজন করুন, বাকিটা কি বলে দিতে হবে? না না স্যার, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। রুহি দৌড়ে এসে আহসানকে জড়িয়ে ধরলো। আহসান রুহির মাথাটা তুলে রুহির দিকে তাকিয়ে চোখের জল মুছে বলল, আমি থাকতে তোমার ভয় কিসের?
কান্না করে মুখের কি অবস্থা করেছো দেখো। রুহি মুচকি হেসে বলে উঠল, আমি খুব ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল আপনাকে আর দেখতে পাবো না। আহসান রুহিকে জড়িয়ে ধরলো, রুহির কপালে গভীরভাবে চুম্বন করলো। রুহি চোখ বন্ধ করে অনুভব করলো প্রিয়া মাম্মা বলে কাঁদছে রুহি। তোমার জন্য খুব চিন্তিত আমার ছোট মেয়েটা, চলো তার কাছে। আহসান রুহিকে পাজা কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটা ধরলো। আহসান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে রুহি এখনো বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে আছে আর ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আহসানের আর বুঝতে বাকি নেই যে রুহি কাঁদছে। আহসান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুহির কাছে এগিয়ে গেল। সেই তখন থেকেই কেঁদে চলছে সারাটা রাস্তায়। গাড়িতে আহসান বারবার অভয় দিয়েও রুহির কান্না থামেনি। কিছুক্ষণ আগে আহসান রুহিকে কোলে নিয়ে মির্জা বাড়ির দিকে এগিয়ে যায়। সদর দরজা দিয়ে আহসান আর তার কোলে রুহিকে দেখে ইসমাইল মির্জা মানে রুহির মামা ও মামি স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছোট্ট প্রিয়া মাম্মাকে দেখে দৌড়ে চলে যায়। মাম্মা তুমি কোথায় ছিলে? জানো আমি তোমার জন্য খুব কাঁদতে হেতকে তুলতে তুলতে বলে। রুহি তাকিয়ে দেখে প্রিয়ার চোখ থেকে এখনো জল পড়ছে আর থেকে থেকে হেঁচকি তুলছে। রুহি হাত বাড়িয়ে ইশারা করে কাছে আসার জন্য। প্রিয়া দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে, এমন করে জড়িয়ে ধরেছে যেন ছেড়ে দিলেই আবার হারিয়ে যাবে। রুহি নিজেকে যতটা সম্ভব শান্ত করে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি না গুড গার্ল, মাম্মা তো চলে এসেছে, এবার কান্না বন্ধ করো। আর রাত হয়েছে, না খেয়ে ঘুমিয়ে পড়তে হবে তো। পিয়ার চোখের জল মুছে দিয়ে কপালে চুমু দিল। রুহি ওর মামির দিকে তাকিয়ে বলল, মামি আজকে একটু প্রিয়াকে খাইয়ে দিবে, ও তো নিজের হাত ঠিক মতো খেতে পারে না। সিতারা খাতুন অর্থাৎ রুহির মামি রুহিকে এই বিধ্বস্ত অবস্থায় দেখে খুব কষ্ট লাগলো। সকাল থেকে না খাওয়া, তারপর কান্না করে রুহির মুখটা শুকিয়ে গেছে। নরম সুরে বলল, তোকে একদম চিন্তা করতে হবে না, আমি খাইয়ে দেব। তুই যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর রুমে খাবার দিয়ে আসবো। রুহির মামা রুহিকে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই রুহি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুহির মামা স্পষ্ট দেখছে রুহির বাম গালে থাপ্পড় মারার চিহ্ন, ফর্সা মুখে ফুটে উঠেছে দাগটা। আহসান বলল, আঙ্কেল আমি আপনাকে সব বলছি। রুহির মামা সব শুনে রাগান্বিত হয়ে বলল, ওকে আরও মারা উচিত ছিল, একটা লম্পট ছেলে কত বেআইনি কাজ করে, এখন এসেছে রুহির জীবন নষ্ট করতে। সারা জীবন কারাগারে কাটাক। কি বাবা, তোমার নাক থেকে রক্ত পড়ছে তো। আরে আঙ্কেল উত্তেজিত হবেন না, মারামারি তো হয়েছে। রুহির কাছাকাছি বসে রুহির দিকে তাকিয়ে থাকলো। রুহির চুল থেকে থেকে টপ টপ করে জল পড়ছে। রুহি আহসানের উপস্থিতি টের পেয়েছে, তবুও তার কোনো প্রতিক্রিয়া নেই। রুহির এখন কিছু ভালো লাগছে না। আহসান কণ্ঠে নমনীয়তা এনে বলল, রুহি এইভাবে বসে আছো কেন? আর এত শীতের মধ্যে স্নান করলে কেন? রুহি হাঁটু থেকে মুখ তুলে ছলছল চোখে আহসানের দিকে তাকিয়ে আছে। ভাবছে পৃথিবীতে কত ধরনের মানুষ আছে। কেউ কেউ শুধু শরীরটাকে ভালোবাসে, আবার কেউ মানুষটাকে ভালোবেসে সব কিছু ত্যাগ করতেও দ্বিতীয়বার ভাবে না। রুহিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখছো? আর চুলটা ঠিক মতো মোছনি কেন? জল পড়ছে চুল থেকে, এই শীতে ঠান্ডা লেগে জ্বর হয়ে যাবে তো। আহসান তোয়ালে নিয়ে রুহির চুলের দিকে অগ্রসর হতে গেল। শোবেন না আমাকে, আমি অপবিত্র হয়ে গেছি। ওই লোকটা আমাকে খারাপভাবে ছুঁতে চেয়েছিল, আমার গলায় কিস করতে এসেছিল। শোবেন না আমাকে। আমার আবার কেঁদে উঠল।
আহসান তোয়ালে সাইডে রেখে রুহির কাছাকাছি এসে বসলো। ফট করে রুহির গলায় নিজের পৌরশালী ওষ্ঠ ছুঁয়ে দিল। রুহি ব্যাপারটা কি যখন বুঝতে পারলো, কান্না থেমে গিয়ে অবশ্যই বসে রইল। আহসান রুহির মুখোমুখি তাকিয়ে বলল, এখন তো তোমার অপবিত্র লাগছে, তাছাড়া রকি তো তোমার কিছু করেনি, তার আগেই তো আমি পৌঁছে গেলাম। আবার নেশাময় কণ্ঠে বলল, আর তাছাড়া আমি থাকতে কেউ আমার প্রণয়ীকে অপবিত্র করতে পারবে না। তাকাতে গেলেও 10 বার ভাববে। রহস্যময় একটা হাসি দিল। রুহি এখনো হ্যাবলার মতো তাকিয়ে আছে। তার তখনের ঘটা ঘটনাগুলো মনে করে ভয়ে কেঁপে উঠল। রুহির ভাবনার মাঝেই আহসান রুহির নরম কোমল অষ্টজোড়ায় নিজের পুরুষালী অষ্টজোড়া মিলিয়ে দিল। রুহি বুঝতে পারার সাথে সাথেই রুহি লজ্জায় চোখ বন্ধ করে নিল। তার 2 হাত দিয়ে ঠেকলো আহসানের 2 কাঁধে, শক্ত করে খামচে ধরল আহসানের টি শার্ট। কিছুক্ষণ পর ছেড়ে দিল। রুহি লজ্জায় নিজেকে একদম গুটিয়ে নিয়েছে। শরীর মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি হচ্ছে। আহসান তারপর রুহির চুল মুছে দিল। তারপর দুজনে ডিনার করে নিল। আহসান লক্ষ্য করেছে রুহি আর একবারও মুখে তুলে তাকায়নি, আর না কিছু বলছে। আহসান মনে মনে ভাবছে, মাত্র 2টো কিসের কি জাদু, আর কোনো কান্নাই নেই। মুচকি হাসলো। রুহি মুনমুন করে বলল, প্রিয়া কোথায়? আহসান বলল, প্রিয়া আঙ্কেল আন্টির কাছে। ওনারা বলল কালকে তো চলে যাবে, তাই আজকে গল্প করতে বলতে নানু ভাইকে ঘুম পাড়াবে। বাই দ্য ওয়ে, তুমি তো জানো, প্রিয়া বলতো। রুহির এখন মনে পড়েছে। রুহির সব গুলিয়ে যাচ্ছে আহসানের কাছে। আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ আমি তো জানি। আহসান রুহির অবস্থা দেখে মুচকি হেসে রুহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা তুমি কি কোনো কারণে লজ্জা পাচ্ছ? কিন্তু কেন? আর চোখে তাকিয়ে দেখলো আহসান হাসছে। কিছু না, বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মনে মনে ভাবছে, এই লোকটা বাইরে গম্ভীর কঠোর একজন মানুষ, আর এখন পুরো ভিন্ন একজন মানুষ, একজন রোমান্টিক হাজবেন্ড। রুহিকে জোর করে টানতে টানতে বিছানায় ছুঁড়ে মারল। রুহি আকুতি ভরা চোখে তাকিয়ে আছে, হাত জোর করে মিনতি করছে তাকে ছেড়ে দিতে, কিন্তু তার সব কথা আকুতি মিনতি অগ্রাহ্য করলো। আজ তার দিন, সে কোনোভাবেই আজকে ছাড়বে না। রকি একটা বিশ্রী রকম হাসি দিয়ে বলল, আজকে তোমার কে বাঁচাবে? তোমার আহসান বাবুকে তো শেষ করে দিয়েছে আমার লোক। এখন তোমার কি হবে রুহি বেবি? বলেই প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ল রুহির উপর। রুহি অনেক চেষ্টা করেছে রকির হাত থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু একটা পুরুষের শক্তির কাছে নারীর শক্তি সামান্য। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল, তাতেও কোনো লাভ হলো না। রকি আবার ঝাঁপিয়ে পড়ল রুহির উপর। রুহি না বলে চিৎকার করে উঠে বসলো। আহসানের ঘুম ছুটে গেছে। রুহির আর্তনাদ শুনে আহসান রুহির দিকে তাকিয়ে দেখে রুহির শীতের মাঝেও ঘেমে গেছে। আহসান বুঝতে পারছে রুহি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছে। রুহির আরও কাছে ঘেঁষে বসে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, রিল্যাক্স রুহি, কি হয়েছে বলো? কোনো দুঃস্বপ্ন দেখেছো? রুহি জোরে জোরে শ্বাস নিচ্ছে। আফসানের গলার স্বর শুনে তাকায়, তারপর ঝট করে জড়িয়ে ধরে। আহসানও আগলে নেয় নিজের অর্ধাঙ্গিনীকে। রুহি কাঁদতে কাঁদতে বলল, আমার খুব ভয় লাগছে। আমি স্বপ্নে দেখলাম রকি জেল থেকে বেরিয়ে এসে আমাকে আবার তুলে নিয়ে গেছে, আর আমার সাথে নোংরামি করতে চাইছিল। দম নিয়ে আবার বলল, ওরা আপনাকে এসে। বাকিটা বলার আগেই ডুকরে কেঁদে উঠল। আহসান হাতের বাঁধন জোড়া আরও শক্ত করলো, তারপর আশ্বস্ত করে বলল,
তুমি অযথা ভয় পাচ্ছ। রকি এখন জেল কাস্টাডিতে রয়েছে, আরও তোমার কিছু করতে পারবে না। তোমাকে ছোঁয়া তো দূরের কথা। আহসান বুঝতে পারছে রুহি কতটা ভয় পেয়ে আছে। রুহির ভয় কাটাতে আহসান নরম গলায় বলল, রুহি, তুমি আমার আর প্রিয়তার কথা কখনো শুনোনি, তাই না? আজকে শুনবে আমাদের কাহিনী। রুহি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানায়। আমি তখন 25 বছরের যুবক, পড়াশোনা তখন শেষ হয়েছে। আব্বু আমাকে বিজনেসে ইনভলভ হতে বলেন। আব্বুর সাথে আমিও রোজ অফিসে যেতাম। তারপর একদিন আব্বুর বন্ধু তাকে তার মেয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব দেন। দুই পরিবারের লোকজন, এর মধ্যে বন্ডিং আরও গাঢ় হয়। একদিন আমি আর প্রিয়তা একটা কফি শপে দেখা করি। প্রিয়তা মিনমিন করে বলল, আসলে আমি চাইছি আমাদের বিয়েটা 1 বছর পর হোক। আহসান ভ্রুজোড়া কুঁচকে নিল, গম্ভীর গলায় বলল, আপনার কি অন্য কাউকে পছন্দ আছে? কোনো রিলেশন থাকলে বলতে পারেন। না না, তেমন কোনো ব্যাপার না। আসলে এই 1 বছর দুজনে বন্ধুর মতো সময় কাটিয়ে একে অপরকে ভালো করে জানতে চেয়েছিলাম। রুহি বলল, তাহলে আপনাদের মাঝে কি শুধু বন্ধুত্ব ছিল নাকি প্রেমও ছিল? আহসান আবেগপ্রবণ গলায় বলল, প্রেমের থেকেও বেশি কিছু। প্রিয়তার দিকে তাকিয়ে দেখে লাজুকতা যেন তাকে আঁকড়ে ধরছে। আহসানের ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দেয়। প্রিয়তার সেই হাসি আর চোখে দেখে মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগায় ভরে যায়। তারপর দেখতে দেখতে 1 বছর কেটে যায়। ধুমধাম করে বিয়ে হয় আমাদের। তার কয়েক মাস পর আফসান বিয়ে করে নিয়ে আসে। তানিয়া ওর ক্লাসমেট ছিল। আফসান আমার থেকে 3 বছরের ছোট। তানিয়ার অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায়, তাই ওরা বিয়ে করে নেয়। জানো রুহি, প্রিয়তা একদম তোমার বিপরীত রূপ ছিল। প্রিয়তা খুব শান্ত, চুপচাপ প্রকৃতির একটি মেয়ে। ও সবার সাথে সহজে মিশতে পারতো না। ওর সবচেয়ে নজর কাড়া ছিল ওর চোখ, বড় বড় টানা আঁখি যুগল। রুহি আহসানের বুক থেকে মুখ তুলে তাকিয়ে দেখল। আহসান ওর মুখে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ছে। কতটা ভালোবাসলে একটা মানুষ তার মৃত স্ত্রীর সাথে কাটানো মুহূর্তগুলো এতটা আবেগ নিয়ে বলতে পারে। রুহি মনে মনে ভাবল, প্রিয়তা আপু একটা লাকি ছিল, আছে এই মানুষটা কি তার স্বামী? বিয়ের 3 বছর পর ও আমাদের বেবি হচ্ছিল না। রুশান এর বয়স তখন 1 বছর। প্রিয়তা বাচ্চা খুব ভালোবাসতো। প্রিয়তার ছিল কমপ্লিকেশন ছিল, তারপরেও বেবি নিতে রাজি। তারপরেও তো প্রিয় হওয়ার 1 মাস পর আমাদের ছেড়ে চলে যায়। রুহি খেয়াল করে শেষের কথাটা বলতে গিয়ে আহসানের গলা ধরে এসেছে। আপনি প্রিয়তা আপুকে খুব ভালোবাসতেন, তাই না? এখনো ভালোবাসি। প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি আমার, তাতে কি ভোলা যায় কখনো? রুহির মনে আঘাত লাগলো। মনে মনে ভাবলো, প্রিয়তা আপু কত ভাগ্যবান। রুহি কিছু বলছে না দেখে আহসান তাকিয়ে দেখে রুহির মুখটা কেমন যেন কালো আধারে ঢেকে গেছে। রুহির মুখটা দুহাতের আঁচলায় নিল, স্থির নয়নে দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। তুমি সেই নারী যার জন্য জীবনে আমি দ্বিতীয়বার বাঁচতে শিখেছি। তুমি সেই নারী যে আমার জীবনে আবার ভালোবাসার অনুভূতি জাগিয়ে তুলেছে। তুমি সেই নারী যার জন্য আমার রঙহীন জীবন দ্বিতীয়বার রঙিন করে তুলেছে। তোমাকে ভালো না বেসে থাকা যায়। রুহির মনে রঙিন প্রজাপতিরা উঠতে শুরু করে দিয়েছে। তার আহসান বাবু তাকে ভালোবাসে শুনে। তোমার জন্য আমার জীবনে দ্বিতীয়বার ভালোবাসা এসেছে। যখন যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে গেলাম, তখন তুমি এলে আমার জীবনে প্রণয়ের দ্বিতীয় সুর হয়ে।
রুহির ললাটে নিজের পুরুষালী ওষ্ঠজোড়া ছোঁয়ায় গভীরভাবে। রুহি চোখ বন্ধ করে অনুভব করলো কনকনে শীতের সকালে সূর্যের তেজি রোদ মিষ্টি মনে হয়। চারিদিকে কুয়াশাচ্ছন্ন। যত বেলা বাড়বে কুয়াশা কেটে গিয়ে রোদ অনুভূত হয়। রুহি ছাদে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে। ফুলগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছে। আজকে ওরা ফিরে যাবে, তাই ফুলগুলোকে একটু আদর করে দিচ্ছে। রুহি পেছনে ফিরে থমকে যায়। আহসান প্যান্টের দুই পকেটে হাত গুজে ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বুক টান টান করে রুহির দিকে তাকিয়ে আছে। আহসান সামনে এগিয়ে এসে রুহির কাছে ঝুঁকে বলল, তুমি তো খুব ভালো গান গাও, তোমার গানের গলা অসাধারণ। রুহি মুখ তুলে তাকালো, ধীর কণ্ঠে বলল, ওই একটু আকটু, আমি কখনো গান শিখিনি। মাঝে মাঝে গুনগুন করে গান গাইতে ভালো লাগে। বা বেশ ভালো। এই এত ফুল গাছ তুমি লাগিয়েছো বুঝি? রুহি ঝলমলে হেসে বলল, হ্যাঁ আমি লাগিয়েছি। আমার ফুল ফুল খুব পছন্দ, আর গাছ লাগাতে খুব ভালো লাগে। গাছ কত উপকারী বলুন তো। তারপর চট করে গোলাপ গাছ থেকে একটা গোলাপ সাবধানে তুলে নিল। মনে মনে নিজেকে সাহস জোগায়। অতঃপর গোলাপ দুটো আহসানের দিকে বাড়ালো। এই নিন, এটা আমার এই গোলাপ গাছের প্রথম ফুল, যা আমি আপনাকে দিলাম। আহসান মুচকি হেসে গোলাপ ফুলটা নিল। আহসান অবাক হওয়ার ভান করে বলল, তোমার গাছের প্রথম ফুল আমাকে দিলে কেন? রুহি হড়বড় করে বলে উঠল, আমার শখের গাছের ফুল আমার শখের পুরুষের হাতেই মানায়, যা অন্য কারো কাছে মানায় না। আহসান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুহি মনে করলো ও হড়বড় করে কি বলে ফেললো। রুহি নিজে মনে মনে নিজেকে গালি দিচ্ছে। একটু মুখে লাগাম লাগা রুহি, কি বলে ফেললি? আহসানের ঠোঁট দুটো প্রসারিত হলো রুহির কথা শুনে। আমি ওর শখের পুরুষ। আহসান আর একটা গোলাপ ফুল তুলে নিল, রুহির কানে গুজে দিল। রুহির গালে হাত দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। লাল সালোয়ার কামিজ, ওর সাথে লাল গোলাপ, একদম স্নিগ্ধ গোলাপ লাগছে রুহিকে, সদ্য ফোটা ফুলের মতো। এই ফুলটা আমার শখের নারীর অঙ্গেই মানায়। ফুলটা এখন যথাস্থানে রয়েছে। আহসান রুহির কপালে একটা চুমু দিল। তারপর রুহির আর্দ্র অধরে নিজের পুরুষালী রুক্ষ অধর মিলিয়ে দিল। রুহির সারা শরীরে এক কম্পন অনুভূতি হলো। শির দাঁড়াবে যেন এক শীতল স্রোত বয়ে গেল। আহসান ছেড়ে দেওয়ার পর রুহি অন্যদিকে তাকিয়ে নিজের লজ্জা লুকানোর চেষ্টা করছে। নিচে প্রিয়ার আওয়াজে শুনে পা বাড়ায়। আহসান রুহির লজ্জা মাখা মুখ দেখে ঠোঁট প্রসারিত করে হাসলো। নীরা আজকে আবিরের ক্লাস শুরু হওয়ার আগেই রুমে চলে আসছে। আবির এসে ক্লাস শুরু করলো। নীরা তার বেষ্টুকে কনুই দিয়ে খোঁচা মারলো। সামনের দিকে তাকিয়ে বলল, এই এই দেখ, ওই দিকের বেঞ্চের মেয়েগুলোকে দেখ। এর আগে তো ওরা কখনো ইকোনমিক্স ক্লাস করেনি। খুব ভালো করে ব্যাপারটা কি বলতো ওদের? যবে থেকে আবির স্যার এসেছে তবে থেকে এদের পরিবর্তন দেখছি। নীরা আবার খোঁচা মারলো। সানিয়ার দিকে তাকিয়ে দেখে গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের দিকে তাকিয়ে আছে। নীরা মনে মনে বলল, ওরও কি সেম কেস নাকি? এই তুই ওভাবে গালে হাত দিয়ে তাকিয়ে আছিস কেন? আর এত মন দিয়ে কবে থেকে ক্লাস করছিস রে? আরে দোস্ত, তুই কি চোখে দেখিস না এমন একটা হ্যান্ডসাম স্যার থাকতে ক্লাস করব না আবার? আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি রে। নীরা তো পুরা অবাক। এ মেয়ে বলে কি আবার ক্রাশ? এবার এর ক্রাশ নামক বাস খাওয়া দরকার। তোর এটা কত নম্বর ক্রাশ বোন? সানিয়া লজ্জা মুখ করে ফিসফিস করে বলল, 26 নম্বর দোস্ত। কি 26? হে আল্লাহ, এটা শোনার আগে আমি
সন্ন্যাসী হইলাম না কেন? নীরা কথাটা একটু জোরেই বলে ফেলেছে। তার দরুন আবির যে ওদের সামনে এসে দাঁড়িয়েছিল সে শুনে ফেলেছে। আবির গম্ভীর গলায় বলল, সন্ন্যাসী হওয়ার ইচ্ছে হলে ক্লাসের পর হিমালয়ে চলে যাও। তার আগে মন দিয়ে ক্লাস করো। লেকচারে মন না দিলে দুজনে ফিস ফিস করে গল্প করছো। আবিরের কথা শুনে সবাই হেসে উঠল। নীরা তো রাগে লুচির মতো ফুলে উঠেছে। সানিয়ার দিকে কটমট করে তাকিয়ে আছে। পারলে আস্ত গিলে খেয়ে ফেলতাম ওকে। সানিয়া কাচুমাচু করে দেখছে নীরাকে, যেন বলতে চাইছে, বোন রে এইবারের মতো ছাড়, আর জীবনেও ক্রাশ খাইমু না। সন্ধ্যাবেলায় নীরা রুহির রুমে এসে বসে আছে গাল ফুলিয়ে। রুহিরা কিছুক্ষণ আগেই ফিরেছে মামা বাড়ি থেকে। আহসান এসেই আবার চলে গিয়েছে অফিসে। ওদেরকে আজ কোনো মতেই আসতে দিতে চাইছিল না রুহির মামা মামি। আহসানের কিছু কাজ পেন্ডিংয়ে ছিল বিধায় চলে আসতে হলো। রুহিকে এইভাবে বসে থাকতে দেখে রুহি বলল, কি হলো নীরা আপু, তুমি এভাবে মুখ ভার করে বসে আছো কেন? কিছু কি হয়েছে? নীরা রাগ মিশ্রিত গলায় বলল, আর বলো না রুহি, থুড়ি ভাবি, আমাদের একজন নিউ প্রফেসর এসেছেন ইকোনমিক্সের। এত রাগে সব সময় মুখ দিয়ে যেন তিতা কথা বের হয়। প্রথম দিন থেকেই কথা শোনায়। আজকে বলে কিনা আমার ক্লাসে মন নেই। উনি তো স্যার হন নীরা আপু, আর স্যার মানে তো গুরুজন, আমাদের ভালোর জন্যই তো বলেন, তাই না? নীরা বলল, আমাকে কি বলেছে জানো? বলে আমায় নাকি হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হতে। যারা আমার মুখের উপর কখনো কথা বলতে পারতো না তারা আমাকে নিয়ে হাসছে। বেটা ধলা খাটাস একটা। রুহি ফিক করে হেসে ফেলল। তারপর হাসিটা আটকে বলল, তোমার ওই খাটাস ছাড়ের নাম কি? নীরা বিরক্তি নিয়ে বলল, আবির। রুহি ভ্রুজোড়া কুঁচকে নিল। আবির ভাইয়া তো কলকাতায় ভার্সিটিতে জয়েন করেছে, আর নীরা আপুর প্রফেসরের নামও আবির। ভাইয়া কি নীরা আপুর স্যার? এক নাম তো হতেই পারে। কি ভাবছো ভাবি? কিছু না আপু। তানিয়া স্ন্যাকস নিয়ে ঢুকতে ঢুকতে বলল, ভালোই তো দুজনে গল্প করছো, আর আমি বুঝি বাদ পড়লাম। রুহি বলল, তোমার জন্য ওয়েট করছি তো, তুমি না আসলে কি আড্ডা ভালো জমবে। অতপর তিনজনে আড্ডায় মেতে উঠল। রুহি বারান্দায় দাঁড়িয়ে গম্ভীর ভাবনায় মগ্ন। এলোমেলো খোলা চুল দেখেই মনে হবে সদ্য ঘুম থেকে উঠেছে। এই কিছুদিন আহসানের সাথে কম কথা বলছে। আগে অফিসে গেলেও ওকে কল দিয়ে বারবার খোঁজ নিত, খেয়েছে কিনা, ঠিক মতো পড়াশোনা করেছে কিনা। এই তো কালকে রাতের বেলা রুহি আহসানের জন্য জেগেছিল। রুহি যখন জিজ্ঞেস করলো, ডিনার করবেন আসুন, এত দেরি হলো আপনার? আহসান শুধু উত্তরে বলল, আমি খুব টায়ার্ড রুহি, খাবার সার্ভ করো। আগে অফিস থেকে ফিরে বলতো, এত রাত জেগে বসে না থাকতে, আমি আসলে তোমাকে ডেকে তুলে দিব। তার সাথে এসেই কত কথা বলতো, কপালে ভালোবাসার পরশ দিয়ে ঘুমাতো। রুহির চোখ থেকে জল গড়িয়ে পড়লো। তাহলে কি আহসান বাবু এই তো কেয়ার, এগুলো সব দায়িত্ববোধ থেকে করছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নিল। ওদের বিয়ের 4 মাস হয়ে গেল। এই 4 মাসে রুহির কখনো মনে হয়নি আহসানের করা যত্ন শুধুই দায়িত্ববোধ। আর তাছাড়া আহসান তো নিজেও বলেছে সে ওকে ভালোবাসে। রুহি আর কিছু না ভেবে রুমের দিকে পা বাড়ালো। রুহি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ফোনটা হাতে নিল। ফোনের ডানা অন করতেই টুংটাং শব্দ করে মেসেজ আসছে। রুহির ভ্রু কুঁচকে যায়। আজ তো মেসেজ আসছে কেন? কিছু বিশেষ দিন নাকি? মেসেঞ্জারে গিয়ে সবার মেসেজ দেখে রুহি আজকের দিনটা মনে পড়লো। কারো মেসেজ সিন না করেই ফোনটা বন্ধ করে দিল। আজ ওর জন্মদিন, এটাই ওর মনে নেই।
হতাশার শ্বাস ফেলে। ওর জন্মদিন কখনো আর 5টা ছেলে মেয়ের মতো সেলিব্রেট হয়নি। মামির কাছে কথা শুনতে শুনতে বাড়ির কাজ করতেই ওর সময় চলে যেতে, সেখানে বার্থডে সেলিব্রেশন এর কথা ভাবা নিছকই বিলাসিতা। আবির ভাইয়া বিদেশে যাওয়ার পর তো আগে যে ছোট্ট করে আয়োজন করে কেক কাটতো তাও বন্ধ হয়ে গিয়েছিল। রুহির কষ্ট হচ্ছে, আহসান ওকে বার্থডে উইশ করলো না, হয়তো একটু বেশি আশা করে ফেলেছিলাম। আর সে সেখানে এই বাড়িতে তো নতুন নতুন মানুষ, নতুন সম্পর্ক, না বলাটাই স্বাভাবিক। রুহি নিচে এসে কিচেনে গেল, তখনই নীরা বলল, একই রুহি ভাবি, তুমি এখানে কি করছো? আজকে তোমার কিচেনে আসা বারণ কেন? আজকে কি হয়েছে? নীরা হেসে বলল, কারণ আজকে তোমার জন্মদিন। আর বার্থডে কাল কখনো নিজের রান্না নিজে করে নাকি? রুহি নীরার কথা শুনে কিছুটা অবাক হলো, অস্ফুট স্বরে বলল, তুমি জানলে কি করে? শুধু আমি না, আমরা সবাই জানি। আর ও যে দেখছো বেলুন দিয়ে সব ডেকোরেট করা হচ্ছে, ওই সব তোমার জন্য। আর কে বলেছে জানো? রুহি দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না। ভাইয়া বলেছে আমাদের, বুঝলে? শিউলি বেগম রুহির মাথায় হাত বুলিয়ে দিল। রুহির চোখ ছলছল করছে। রুহি কখনো ভাবেনি ওর জন্মদিন সবাই এভাবে সেলিব্রেট করবে। শিউলি বেগম বলল, আজ তোমার একটা স্পেশাল দিন। আজকে তোমায় কিছু করতে হবে না। যাও, রুমে যাও। রুশান আর প্রিয়া রুহিকে জড়িয়ে ধরলো আর দুজনে রুহিকে বার্থডে উইশ করলো। রুহি ওদের দুজনকে নিয়ে রুমের দিকে হাঁটা ধরলো। রুহির মনে ভালো লাগায় ভরে যাচ্ছে। আফসানের ওপর অভিমান হলো, জানতো যখন উইশ করলো না কেন। সবার আগে আহসানের কাছে শুনতে চেয়েছিল। অভিমান করে আহসানের কল রিসিভ করলো না। সন্ধ্যাবেলা নীরা রেডি হয়ে নিচে এসে সব কিছু দেখে নিচ্ছে। নীরা একটা লং ড্রেস পরেছে লাল রঙের, আর ঘাড় পর্যন্ত কাটা চুলগুলো কিছুটা বড় হয়েছে। চুলগুলো কাল করে ছেড়ে রেখেছে, ঠোঁটে রেড লিপস্টিক। খুব সুন্দর লাগছে নীরাকে। সব মিলিয়ে কলিং বেলের আওয়াজ শুনে নীরা দরজা খুলতে এগিয়ে গেল। ভেবেছে আহসান আর আফসান এসেছে। দরজা খুলে নীরা দেখলো আবিরকে। নীরা তো অবাকের শীর্ষে। নীরা ভাবলো মনের ভুল। নীরা বিড়বিড় করছে, এতদিন শুনেছি মনের ভুল, আজকে আমার চোখের ভুল হচ্ছে। হয়তো বেশি খাটাসটাকে ভাবছি। বলেই আবার দরজা বন্ধ করতে গেল। আবির গম্ভীর গলায় বলল, দরজা বন্ধ করছো কেন, বেয়াদব মেয়ে? আর তুমি এখানে কি করছো? নীরা এবার শিওর হলো ওর মনের ভুল নয় তাহলে। আবির স্যার খাটাস এটা মনে মনে এর মধ্যে গম্ভীর গলায়, মনে হয় আহসান ভাইয়াও বলে না। আবিরের কথা শুনে নীরা তেতে উঠল। নীরা বলল, কি বলছেন আপনি? আমি বেয়াদব আর আপনি কি খাটাস? রসকসীন একটা লোক। আমি তোমার স্যার হই, সম্মান দিতে শেখো। আবির এবার ব্যঙ্গ করে বলল, তা মিস ঝগড়ুটে, আপনি সন্ন্যাসী কবে হবেন? আপনি চাইলে আমি হিমালয়ে যাওয়ার জন্য টিকিট বুক করে দিতে পারি। মনে হয় না ওখানকার সন্ন্যাসীরা আপনাকে মেনে নিবে। নীরা দাঁত চেপে বলল, আপনি কি বলতে চাইছেন? আমি অযোগ্য সন্ন্যাসী হওয়ার? বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? আমি আমার বোনের বাসায় এসেছি। তুমি এখানে কেন? নীরা ভাব নিয়ে বলল, এটা আমার বাসা, এখানে আমি থাকবো না তো কে থাকবে? বুঝলেন মিস্টার স্যার? আবির ভুজোড়া কুঁচকে নিল, তোমার বাসা মানে? তখনই শিউলি বেগম এগিয়ে এসে বললেন, এ কি বাবা, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আর নীরা,
তুমি কেমন অতিথিকে দরজার কাছে দাঁড় করিয়ে রেখেছো? ভেতরে এসো বাবা। আর ওর জন্য সরি। ও আমার মেয়ে নীরা, মানে তোমার বোনের একমাত্র ননদ। আবির মিষ্টি করে হেসে বলল, না না আন্টি, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। নীরা বলল, অতিথি মানে আম্মু? আমি কিছু বুঝতে পারছি না। শিউলি বেগম বললেন, ও হলো আবির, রুহির ভাইয়া, মানে রুহির মামাতো ভাই। বুঝলে তুমি? এখন সরো সামনে থেকে। আবির রয়্যাল ব্লু রঙের শার্ট ইন করা, স্পাইক করা চুল, হোয়াইট প্যান্ট। আবিরকে এক কথায় কোনো হিরোর থেকে কম লাগছে না বলেই শিউলি বেগম আর আবির সাইড দিয়ে চলে গেল। নীরার এখনো অবাকের রেশ কাটেনি। মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, তার মানে ভাবির ভাইয়া আমার ভার্সিটির আবির স্যার। কিন্তু বেটা ধলা খাটাসকে আজকে খুব সুন্দর লাগছে। মুচকি হেসে সামনে এগিয়ে গেল। রুহি রেডি হতে যাওয়ার আগে ফোনের টুংটাং মেসেজের শব্দে ফোন হাতে নিল। আহসানের মেসেজ দেখে সিন করলো। মেসেজটা পড়ে রুহি লজ্জায় নুয়ে পড়ল। লজ্জা লাগলেও ভালো লাগায় ছেয়ে গেল তার দেহ, হৃদয়, পুরো সত্তাটাই। রুহি আহসানের মেসেজ পড়ে লজ্জায় রাঙা হয়ে যায়। মেসেজ অনুযায়ী আলমারি খুলে একটা র্যাপিং করা বক্স খুলতে পায়। রুহি বক্সটা নিয়ে বিছানায় বসে। খুব সুন্দর কালো রঙের শাড়ি, তার উপর দারুণ কারুকার্য করা ডায়মন্ডের জুয়েলারিও রয়েছে। রুহির চোখ জুড়িয়ে যায়, ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। রুহির জুয়েলারির থেকেও যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো শাড়ি। রুহি শাড়িটা পরে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে খোপা করছিল। তখনই আগমন হয় আহসানের। আহসান রুহিকে দেখে থমকে যায়। এক কথায় বলা চলে, সামনে যেন কোনো অস্পরা দাঁড়িয়ে আছে। ফর্সা শরীরে কালো রংটা যেন বেশি করে ফুটে উঠেছে। ধবধবে ফর্সা শরীরে কালো শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, টানা টানা আঁখি দুটিতে কাজল, সাথে শুরু করে পড়া আইলাইনার, আর মুখে হালকা মেকআপ। সব মিলিয়ে যেন চারিদিকে তার রূপের ঝলকানি ছড়িয়ে পড়েছে। রুহি আহসানকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আহসান নিজের ঘর থেকে বেরিয়ে আসে, ব্লেজারটা খুলে সোফায় ফেলে ওয়াশরুমে ঢুকে যায়। রুহি মনে মনে ভাবছে, আমাকে একবারও বলল না সুন্দর লাগছে বলে। অফিস থেকে এসেই অ্যাটিটিউড দেখিয়ে ওয়াশরুমে চলে গেল। আর এদিকে মেসেজ করে উপহারের কথা বলছে। ঢং যত সব। আহসান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রুহি আর চোখে তাকিয়ে দেখে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট পরেছে। আহসান রুহির কাছে এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, আর চোখে তাকিয়ে দেখে আমাকে নজর দিচ্ছ কেন? রুহির সারাদিনের অভিমান আহসানের উপর, তারপর তার এমন কথা। রুহি গমগমে সরে বলল, আপনাকে নজর দিতে আমার বয়েই গেছে, আর আমি মোটেও আপনার দিকে দেখছিলাম না, বুঝলেন? আহসান মুচকি হেসে রুহির কানের কাছে মুখ নিয়ে এসে নরম গলায় বলল, হ্যাপি বার্থডে মাই প্রণয়িনী। সবার আগে আমার উইশ করা উচিত ছিল, তার জন্য সরি। রুহি এবার অভিমান ভুলে নরম গলায় বলল, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এতদিন ইগনোর কেন করছিলেন? একটা নতুন প্রজেক্টের কাজ মানে নিশ্চয়ই সামান্য কিছু না। তার উপর নতুন ক্লায়েন্টদের সাথে ডিল করা, তাই ব্যস্ত ছিলাম, বুঝলে? আপনি আমার জন্মদিনের ডেট কী করে জানলেন? তোমার নতুন কলেজে অ্যাডমিশনের জন্য কিছুদিন আগে তোমার সব ডকুমেন্টস নিলাম, মনে আছে? সেখানেই দেখেছি। তারপর রুহির গাল টেনে বলল, বুঝলে পিচ্চি বউ। রুহি গাল ফুলিয়ে বলল, মোটেও আমি পিচ্চি না, আমার আজ 20 বছর পূর্ণ হলো, বুঝলেন? মানে আমি অনেক বড়। রুহি নিচে এসে
আবিরকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। আবির রুহির দিকে একটা বক্স বাড়িয়ে দিল। রুহি জিজ্ঞেস করলো, এটা কি? এটা তোর জন্মদিনের গিফট বনু। রুহি খুলে দেখে সোনার ঝুমকো জোড়া। রুহির চোখ ছলছল করে ওঠে। মনে পড়ে একদিন রুহি নিউজ পেপারে ঝুমকোর ছবি দেখে বলছিলেন, এই রকম একটা ঝুমকো যদি ওর থাকতো। ওর মামি তার বদলে অনেক কথা শুনিয়েছিল। ভাইয়া, তোমার এখনো মনে আছে? কিন্তু সোনার কেন নিতে গেলে অক্রিডেজ এর দিতে পার? আবির থমকে বলল, চুপ। আমি সোনার দেব নাকি অন্য কিছু তোকে বলতে হবে না। আমি আমার বোনকে দিয়েছি। আর তোর ভাইয়া একজন ভার্সিটির টিচার, তাই আমি কিনতেই পারি। বলেই রুহির মাথায় স্নেহের হাত ছোঁয়ালো। কিছু আহসানের গেস্ট এসেছে, তাদের সাথে রুহির পরিচয় করিয়ে দিচ্ছে আহসান। নীরা বিড়বিড় করে বলল, ধলা খাটাস, রসকসীন তো কি হয়েছে, মনটা ভালো, নাইস। আফসান বলল, চলো তাহলে কেক কাটা যাক। ওই দেখো, প্রিয়া আর রুশান অনেকক্ষণ ধরে ওয়েট করছে। রুহি বার্থডে পার্টি শেষ হওয়ার প্রায় 1 ঘন্টা পর রুমে আসার সুযোগ পেল। এতক্ষণ ধরে তানিয়া আর নীরা রুহিকে বসিয়ে গল্প করেছে। আহসানও বসেছিল, ওকে আজ যেতে দেয়নি। রুহি রুমে ঢুকে দেখে অন্ধকার। আহসান রুহির সাইড দিয়ে গিয়ে রুমের লাইট অন করলো। রুহি ভেতরে ঢুকে অবাক। রুমের চারিদিকে কাঁচা রজনীগন্ধা আর আরো ফুল দিয়ে সাজানো। বিছানোর উপর লাভ শেপ করা গোলাপের পাপড়ি দিয়ে। আহসানের ফোনে টুং করে মেসেজ আসে, তোর ফুল সজ্জা খুব ভালো কাটুক ভাইয়া। আহসানের মুখে আফসানের মেসেজ শুনে রুহি লজ্জা পেল। এটাও ঠিক, ওদের ফুল সজ্জা হয়নি। রুহি এবার বুঝতে পারলো ওরা কেন এতক্ষণ বসিয়ে রেখেছিল। আহসান রুহিকে আশ্বস্ত করে বলল, তোমার সম্মতি ছাড়া আমি কিছু করব না রুহি। এটা ঠিক, আমি তোমাকে আমার অধিকার থেকে কখনো বঞ্চিত করব না, কিন্তু তোমারও রাইট আছে তোমার সম্মতি জানানোর। আবার থেমে বলল, আমিও যে তোমাকে চাই না তা নয়, আমি তোমাকে ভালোবাসি, তবু তোমার সম্মতি ছাড়া কিছু করতে চাই না। রুহি মনে মনে সাহস নিয়ে এগিয়ে এসে আহসানের গালে অধর ছোঁয়ালো। আহসান যেন তার উত্তর পেয়ে গেল। রুহির মুখটা দুহাতের আজনায় নিল, কপালে গালে ধীরে ধীরে সারা মুখে নিজের পুরুষালী ওষ্ঠজোড়া ছোঁয়ালো। রুহির আর্দ্র ওষ্ঠজোড়ার নিজের পুরুষালী ওষ্ঠজোড়া ছোঁয়ালো। দীর্ঘক্ষণ চুম্বনের পর দুজনে জোরে জোরে শ্বাস নিতে থাকলো। একে অপরের দিকে স্থির নয়নে চেয়ে থাকলেও রুহি লজ্জায় মুখ নামিয়ে নিল। আহসান রুহিকে পাজা কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর রুহির গলায় মুখ গুজে দিল। রুহির সারা শরীরে এক কম্পন অনুভূতি হলো। আবেশে আখি জোড়া বন্ধ করে নিল। রুহি আহসানের শার্ট খামচে ধরল। ধীরে ধীরে ভালোবাসার অতল সাগরে দুজনে হারিয়ে গেল। মিলে গেল আজ দুটো হৃদয়, দুটো শরীর, যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা, যত্ন ও পরম ভালোবাসা রয়েছে। তাদের ভালোবাসায় রুমের চার দেয়ালও নিজেদের লুকিয়ে নিল। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।